আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই দেশের বর্তমান এই পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে। সেটা হচ্ছে শত্রুর শত্রু মানেই কি নিজের পরম বন্ধু? নাকি অন্যকে ধ্বংস করতে গিয়ে আমরা এমন এক দানবকে ডেকে আনছি যা একদিন আসলে আমাদের নিজেদেরই গিলে খাবে। দৃশ্যপটটা একটু কল্পনা করুন। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান চলছে। মঞ্চে স্বয়ং দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান এবং দেশের শীর্ষ সারির কূটনীতিকরা উপস্থিত। কিন্তু হঠাৎ এই সমস্ত নিরাপত্তা প্রোটোকল ভেঙে একদল ক্ষুব্ধ মানুষ চরম বিশৃঙ্খলা সৃষ্টি করলো। পরিস্থিতির ভয়ে বিদেশি অতিথিরা যে যেভাবে পারলেন অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে বেঁচে ফিরলেন। এবার প্রশ্ন হলো, মাত্র কয়েক মাস আগে বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসা একটি গণতান্ত্রিক সরকারের আমলে যদি খোদ রাষ্ট্রপতির অনুষ্ঠান পণ্ড হয়ে যায়, তবে কি ধরে নিতে হবে যে রাষ্ট্রযন্ত্র এখন নিয়ন্ত্রণহীন? বিএনপি সরকার কি তবে না বুঝে বা বুঝেও নিজেদের অজান্তেই খাদের একদম কিনারার দিকে হেঁটে যাচ্ছে? আজকের আলোচনাটা আসলে কোনো সাধারণ খবরের বিশ্লেষণ নয় দর্শক, বরং আমি মনে করি ক্ষমতার ভেতরে জমতে থাকা সেই বিষাক্ত বাষ্পের গল্প, যা আসলে যে কোনো মুহূর্তে পুরো দেশের গণতান্ত্রিক স্বপ্নকে নিঃশেষ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, দেখুন, আসলে যখন একটা বড় রাজনৈতিক কোনো পট পরিবর্তন হয় একটি দেশে, তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে থাকা দলটির প্রধান কাজ কি হয়? প্রধান কাজ হয় আইনের শাসনকে যে কোনো মূল্যে পুনঃপ্রতিষ্ঠা করা, যেভাবেই হোক। কিন্তু গত কিছুদিন ধরে বাংলাদেশে যা ঘটছে তাকে আইনের শাসন বলার কি কোনো উপায় আছে? এটিকে যদি সহজ ভাষায় বলি তবে তা হলো মৌবাক্রেসির জয় জয়কার। 5ই আগস্টের বঙ্গভবন বা সম্মেলন কেন্দ্রের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি দীর্ঘ সূত্রিতারই পরিণতি। জুলাই আন্দোলনের সময় এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপি যাদের সঙ্গে হাত মিলিয়েছিল বা যাদের উগ্রতাকে মুখ বুজে সহ্য করেছিল, আজকে সেই শক্তিটাই বিএনপির গলা কাটা হয়ে দাঁড়িয়েছে। ফ্রাঙ্কেস্টাইন তৈরি করলে সেই সৃষ্ট দানব যেমন একসময় তার সৃষ্টিকর্তাকেই আক্রমণ করে বসে, ঠিক সেই দৃশ্যই আজ কিন্তু দেশের রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। দেখুন, একটি দেশের প্রধানমন্ত্রী যখন কোনো সাবেক বিতর্কিত ব্যক্তিকে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে মঞ্চে ডেকে এনে কাছে বসান, তখন বাহ্যিকভাবে সেটিকে রাজনৈতিক শিষ্টাচার মনে হতেই পারে। তবে রাজনীতির জটিল যে অঙ্ক, সেই জটিল অঙ্কে এই দৃশ্যগুলো শুধুই কিন্তু সৌজন্যের প্রতীক আসলে থাকে না। এর পেছনে অনেক অজানা বার্তা কিন্তু লুকিয়ে থাকে। একদিকে বিগত সরকারের আমলে সংগঠিত দুর্নীতি, অর্থ পাচার কিংবা নানা অনিয়মের নিরপেক্ষ তদন্তের কথা বলা হচ্ছে, অথচ অন্যদিকে সেই সময়ের কুশীলবদের একই মঞ্চে ঠাঁই দিয়ে রাজনৈতিকভাবে এক ধরনের আইওয়াশ করার চেষ্টা চলছে। বিএনপি হয়তো ভাবছে এই কৌশলে তারা সবাইকে সন্তুষ্ট রাখতে পারছে, কিন্তু আদতে এটি যে সরকারের মেরুদণ্ডকে কতটা দুর্বল এবং নীতিহীন প্রমাণ করছে, তাকে আসলে তাদের নীতি নির্ধারকরা কোনোভাবে বুঝতে পারছেন? দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চেষ্টা আমরা বর্তমানে দেখছি বা অতীতে দেখে এসেছি, সেটিও বিএনপিকে এক মারাত্মক বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস আমাদের আসলে কি শেখায়? 47, 52, 69 কিংবা 71, আওয়ামী লীগের ইতিহাস আসলে কোনো এক রাতের ধাক্কায় মুছে ফেলার মতো ইতিহাস নয়। হাজারো ভুল, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সত্ত্বেও এই দেশের অন্ততপক্ষে 30 থেকে 40% মানুষের প্রতিনিধিত্ব এই দলটি করে এসেছে। একটি আস্ত রাজনৈতিক জনগোষ্ঠীকে হঠাৎ করে পুরোপুরি ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে দেশ থেকে উধাও করে দেওয়ার চিন্তা করাটাই আমি মনে করি এক ধরনের চরম ফেসিবাদের লক্ষণ। আপনি যদি ভিন্ন মতকে দমন করেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করেন আর নিজেদের পছন্দের যে আদালত, সেই আদালত তৈরি করেন, তবে বিগত সরকারের সঙ্গে এই সরকারের মৌলিক তফাৎটা আসলে কোথায় রইল? এমন প্রশ্ন কিন্তু এখন উঠা শুরু হয়েছে। এবং সবচেয়ে মজার যে বিষয়, সেই বিষয়টি হলো দিল্লির দরবারে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে বলে রাজনীতির মাঠে যখন বড় বড় ভাষণ দেয়া হচ্ছে, তখন কি দেখা যাচ্ছে?
তখন দেখা যাচ্ছে দিল্লি থেকে আসা একজন সাধারণ নেতার একটা সামান্য বক্তব্যেই সরকারের যে শীর্ষ মহল রয়েছে সেই শীর্ষ মহল দারুণ নার্ভাস হয়ে পড়েছে। শেখ হাসিনা দিল্লিতে বসে একটা বিবৃতি দিলে বা একটি সংবাদ সম্মেলন করলে যদি পুরো সরকার থরথরিয়ে কেঁপে ওঠে, তবে স্বীকার করতেই হবে যে আপনাদের ভিত্তি আসলে কতটা ভঙ্গুর। একটি রাজনৈতিক দলকে আপনি যদি সত্যি মৃত মনে করেন, তবে তার কথায় আপনার আসলে এত ভয় কিসের? কেন আপনাদের তথ্য মন্ত্রণালয়কে বারবার নোটিশ দিয়ে সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি করতে হয়? নিষেধাজ্ঞা দিয়ে কিন্তু আধুনিক এই গ্লোবাল ভিলেজের যুগে কোনো মানুষকে বা কোনো মানুষের মুখ বন্ধ রাখা যায় না। বরং এই যুগে নিষেধাজ্ঞার খবর শুনলে মানুষ আরো দ্বিগুণ আগ্রহ নিয়ে সেই নিষিদ্ধ যে জিনিসটা রয়েছে সেই নিষিদ্ধ জিনিসটা কিন্তু দেখতে চায়। দর্শক, কূটনীতির খেলা বিএনপি যেন ক্রমেই নিজেদের একটি চরম গোলক ধাঁধা হারিয়ে ফেলছে। একদিকে ভারতের বিরুদ্ধে তারা উগ্র ধরনের ভাষণ দিয়ে সস্তা বাহাবা করানোর চেষ্টা করছে, আর ঠিক পরদিনই সেই ভারতের কাছেই আবার করজোর অনুনয় করা হচ্ছে একটু বেশি তেল পাঠানোর জন্য। যুদ্ধের ভাবসাব দেখিয়ে আবার সেই প্রতিবেশীর মুখাপেক্ষি হয়ে বেঁচে থাকা। এই যে নীতিহীন এবং অস্পষ্ট পররাষ্ট্রনীতি, এই অস্পষ্ট পররাষ্ট্রনীতি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে এক কথায় হাস্য সম্পদ করে তুলছে। একটি রাষ্ট্রের কূটনীতিকরা যখন দেখেন যে সে দেশের রাষ্ট্রপতির সিকিউরিটি দিতেও সেনাবাহিনী হিমশিম খাচ্ছে এবং মঞ্চে এসে সেনা কর্মকর্তাদের বলতে হচ্ছে যে তাদের অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়া উচিত, তখন তারা এই দেশে বিনিয়োগ করার আস্থা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। বিনিয়োগ কেবলমাত্র সস্তা যে স্লোগান রয়েছে সেই সস্তা স্লোগানে আসে না, বিনিয়োগ আসে স্থিতিশীলতা থেকে, বিনিয়োগ আসে আইনের শাসন থেকে। তাহলে কি আমরা ধরে নেব যে বিএনপি জেনে বুঝে একটি আত্মঘাতী খেলায় মেতেছে? উত্তরটা কোথায় পাবো? উত্তরটা লুকিয়ে আছে তাদের রাজনৈতিক নানা সিদ্ধান্তের মধ্যে। তারা যদি মনে করে যে রাজপথে যে উগ্রপন্থী মৌলবাদী কিংবা আইন শৃঙ্খলা ভঙ্গকারী যে সকল ব্যক্তিবর্গ গুন্ডা বাহিনী রয়েছেন তারা তাদেরকে আশকারা দিয়ে চিরকাল বিএনপি ক্ষমতায় টিকে থাকবে, তবে তারা বুকার স্বর্গে বাস করছে। আর যেসব মব কোনো পত্রিকা অফিসে আগুন দিচ্ছে, শিক্ষকদের কান ধরে উদ্বোস করাচ্ছে কিংবা ভিন্ন মত দমন করার জন্য তাদেরকে নির্যাতন করছে, কাল যে তারা একই কায়দায় বিএনপির নেতাদের উপর চড়াও হবে না তার নিশ্চয়তা আসলে এখানে কে দেবে? ইউনূস আমলে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখে এসেছি। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য আপনি যদি আজ কোনো বুনো বিষাক্ত সাপের পুজো করেন, কাল সেই সাপের দংশন আপনাকেও কিন্তু সহ্য করতে হবে। এবং এটা ইতিহাস বলছে, এটা পরীক্ষিত। বিচার ব্যবস্থার দিকে তাকান, আজ যে দৃশ্যটি করুণ মনে হয়, আগে বিচার বিভাগ দলীয়করণ হয়েছিল বলে বর্তমান সরকারের সমর্থকরা যে পরিমাণ চিৎকার করতেন, গালাগাল করতেন, আজ তাদের নিজেদের আমলেও সেই একই সুর শুনতে পাওয়া যাচ্ছে। বিচার বিভাগ এখনো কিন্তু সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর ভর করেই রায় দিচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পরও একটি লোক সহজে কিন্তু কারাগার থেকে বের হতে পারছেন না। পুলিশকে আবার নতুন কোনো ভুয়া মামলায় তাকে সুনিরেস্ট দেখানোর অঘোষিত লাইসেন্স বর্তমান সময়ে দিয়ে রাখা হয়েছে। যদি এই বিচার ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাতে হয়, তবে তরুণ প্রজন্মের সেই রক্ত আর যে ত্যাগ 2024-এ দিয়েছিল তাদের মূল্য আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? দর্শক, রাজনীতিতে আবেগ আর জেদের কোনো স্থান নেই, এটা সবাই জানে। সেখানে দিন শেষে হিসাব করতে হয় বাস্তবতার। আজ রাজশাহী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য বিদ্যাপীঠে যে মাস্তানি বা সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্যে দেখা যাচ্ছে, যে মারপিটগুলো দেখা যাচ্ছে, আদালত এবং ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে যুদ্ধাপরাধীদের ছবি ঝুলিয়ে রেখে সেটিকে জুডিশিয়াল কিলিং হিসাবে প্রচার করা হচ্ছে। আর সরকারের যে সকল নীতি নির্ধারকরা রয়েছেন তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। হয়তো বিএনপি ভাবছে এই ধর্মীয় কিংবা উগ্র কার্ডগুলো ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা শক্ত করছে, কিন্তু ইতিহাস আসলে বড় নির্মম। দর্শক, উগ্রবাদকে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করতে গিয়ে এর আগে অনেক বড় বড় পরাশক্তি কিন্তু ধুলোয় মিশে গেছে, তাদের এখন কিন্তু কেউ মনে রাখেনি, তারা অস্তিত্বহীন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আসলে একটা স্থিতিশীলতা চায়। তারা কোনো প্রকার তালেবানি বা আফগানিস্তানি সংস্কৃতির উন্মাদনাও দেখতে চায় না। জনগণ নিজের চোখে দেখতে পাচ্ছে যে একটি অনির্বাচিত ব্যবস্থার পর যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল
সেই পথ থেকে দেশ কিন্তু অনেক দূরে সরে গেছে। গণতান্ত্রিক সরকার এসেও সেটা করতে পারছে না। আইনের শাসন যখন ভেঙে পড়ে এবং রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে উগ্রবাদীদের কাছে আপোষের বার্তা পাঠানো হয়, তখন কি বুঝতে হবে? তখন বুঝতে হবে যে পতনের ঘন্টা বাজতে কিন্তু আর বেশি সময় বাকি নেই। দর্শক, আমরা ভূমিকা দিয়ে যে প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করেছিলাম, এবার সেই শুরুর কাছেই আমরা আবার ফিরে যেতে চাই। যে উজির আলী জিন পুষে পুরো পাড়াকে আতঙ্কিত করে রেখেছিল, একদিন সেই জিন যখন জিনের মালিকের গলা চেপে ধরলো, তখন পাড়ার মানুষ কিন্তু দীর্ঘশ্বাস ফেলে হেসেছিল। বিএনপির সামনে আজ সেই ইতিহাস কিন্তু অপেক্ষা করছে বলেই মনে হচ্ছে। আপনারা যদি ভাবেন যে মবক্রেসির যে জীবনকে আপনারা বোতল থেকে বের করেছেন তা দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে, তবে আপনারা ভুল ভাবছেন। কারণ এই বিশৃঙ্খলার দাবানল, এই যে জীবন, এই যে জীবন্ত জিন একদিন আপনার নিজের ঘরকেও কিন্তু ছাড়বে না। আর যদি বিএনপি নিজেদের এই দেউলিয়া রাজনৈতিক সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে সত্যি সত্যি বলা যায় যে সরকার হিসেবে বিএনপি এখন কিন্তু খাদের কিনারাতেই দাঁড়িয়ে আছে। আর সামনে কেবলই এক গভীর অতল গহ্বর। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া এবং সেটা বাস্তবায়ন করতে পারাই তাদেরকে সেই অতল গহ্বরে পড়ে যাওয়া থেকে ঠেকাতে পারে। যদি এর ব্যতিক্রম হয়, তাহলে সেই গহ্বরে বিএনপির পড়ে যেতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনা, পরবর্তী কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।